নমস্কার বন্ধুরা। জয়তী লাভের আজকের গল্প মহেশের মহাযাত্রা। গল্পটি লিখেছেন পরশুরাম, অর্থাৎ রাজশেখর বসু। রাজশেখর বসুর জন্ম 16ই মে 1880 খ্রিস্টাব্দে, মৃত্যু 27 এপ্রিল 1960 খ্রিস্টাব্দে। তার রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, বসুন্ডির মাঠে, কচি সংসদ ইত্যাদি। সত্যজিৎ রায় তার লেখা দুটি গল্প থেকে অনবদ্য দুটি ছবি তৈরি করেছিলেন। শুরু হচ্ছে মহেশের মহাযাত্রা। কেদার চাটুর্য মহাশয় বললেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্বেষীকে নাস্তিক হয়েছ, কিচ্ছু মানতে চাও না। যখন আরও একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, ব্রহ্মদৈত্যী স্কন্দকাতা এরাও আছেন। বংশলোচনবাবুর বৈঠকখানায় গল্প চলছিল। তার শালা খগেন বলল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদ বলল, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। চাটুর্যে বললেন, এই বিদ্যে নিয়ে তুমি ওকালতি করো? বলি, তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছো? ম্যাকডোনাল্ড, চার্চিল, বলডুইনকে দেখেছো? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করা কেন? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুর্য মশাই। আপ্তবাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যাত্রার কর্ম? শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামিতে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবেই সব দেখতে পাওয়া যায়। খগেন জিজ্ঞাসা করল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্য মশাই? জ্যাঠামি করিসনি। এই কলকাতা শহরের রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আর কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ? তা মোটেই নয়। তাদের ভেতরে সর্বদাই দু-দশটা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এই রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। তিনি কে জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। কি হয়েছিল বলুন না চাটুর্য মশাই। চাটুর্য মশাই ভোকটি হাতে তুলে বলতে আরম্ভ করলেন, 30-40 বছর আগের কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজার শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন, অঙ্কের প্রফেসর। অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যাখাদ্যের বিচার ছিল না। বলতেন, শুয়োর না খেলে হিঁদুর উন্নতির আশা নেই, ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারে না। মহেশের চালচলনের জন্য আত্মীয় স্বজন তাকে একঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন তার স্বভাবটা ছিল অকপট। পারতপক্ষে মিথ্যে কথা বলতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়, দুজনে হরদম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন আর না মানুন, ভূত মানতে। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেন। আর হরিনাথ ছিলেন আমুদেলো, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতে। তবু মোটের উপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এত রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকারা হয়নি। দু একটা পাস করতে পারলে যেমন তেমন চাকরি জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করার সময় ছিল। ছোকরারা চিন্তা করত, বউ ভালোবাসে কি বাসে না। যাদের সে সন্দেহ মিটে গেছে, তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না। অধ্যাপকেরা সকলে মিলে গল্প করছিলেন। গল্পের আরম্ভ যাই হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূত আর ভগবানে হাজির করতেন। কারণ
এই নিয়ে তর্ক করাই তাদের অভ্যাস। এদিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে না। পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলে, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথবাবু একটু উস্কে দেওয়ার জন্য বললেন, আমাদের মতো লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর। মাইনে তো পাই মোটে 250, তাতে ইহলোকের কটা শখই বা মিটবে। তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বলেছে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গে তুমি জানোই বা কি? সমস্তই জানি পণ্ডিত মশাই। খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলকুল বইছে, তার ধারে পারিজাতের ঝোপ, সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকমের ফলে আছে। ছেড়ো আর খাও। জোনকতক ছোকরা দেবদূত গোলাপি উনলি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হোতা কুঞ্জ বনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো। আর কালোয়াতি চাও তো নারদমুনির আস্তানায় যাও। মহেশবাবু বললেন, সমস্ত গাঁজা। পরলোক, আত্মা, ভূত, ভগবান কিছুই নেই। ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে, কেউ অপর পক্ষে দাঁড়ালে। পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, কেউই নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপলে বললেন, লেগে যাও। তারপর মহেশবাবু ফুলস্কেপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লেগে গেলে। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য? বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতি সুরের মতো বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলে। ঈশ্বর ইজ ইকুয়াল টু 0, আত্মা ইজ ইকুয়াল টু ভূত ইজ ইকুয়াল টু √0। বাচস্পতি বললেন, বদ্ধ উন্মাদ। মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতো ইন্ট্রিগাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভান নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। বাচস্পতি বললেন, আমার বয়ে গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটার প্রমাণ পেলে আর সমস্তই মেনে নিতে রাজি আছি। হরিনাথবাবু বললেন, এই কথা? আচ্ছা, আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়েছে, সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, পষ্টাপষ্টি ভূত দেখিয়ে দেব। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। যদি না দেখাতে পারো, আমার কান কেটে দিও। আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো। প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি, সত্যের নির্ণয় হলেই হলো। শিব চতুর্দশী রাতে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরও অন্ধকার পড়েছে। সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে
দুজনে নতুন খালের ধারে পৌঁছালেন। বছর 2 আগে এখানে প্লেগের হসপিটাল ছিল। এখনো তার গোটাকত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগল। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই বলতে বলতে এসেছেন। তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া। কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাদের আত্মসম্মানবোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য সম্মান আদায় করে। এই সব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়ীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পেছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম। ও মহেশ, দেখছো কি? তুমিও বলো না। আর একটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বললে, হুম, একটু সবুর করো। যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখি তখন না হয় রাম নাম করব। এরা একটা পাকুড় গাছের নিচে ছিল। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনে সেই কালো মূর্তিটা নাকি সুরে বললে, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তিমাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ, মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়ালো। হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো। ধা করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিলে, সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, বলি স্যার। হরিনাথের মুখে রাম রাম ভিন্ন কথা নেই। পেছনে দুটো ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুড় গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোচা দৌড় মারলে। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচণ্ড কিল মেরে বললেন, জোচ্চর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন, আহাম্মক। নিজের নিজের পিঠে হাত বোলাতে বোলাতে দুই বন্ধু বাড়িমুখো হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললেন, আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত সেভ্যুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। হরিনাথ, তোমার লজ্জা নেই? হরিনাথবাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল। মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু করেই থাকি, তাতে দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। মহেশবাবু গর্জন করে উঠলেন, কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন, মহেশ, তুমি চুপ করো। উদ্দেশ্য যাই হোক, কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ, তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুড়ে তর্ক তুলতে পারবে না। মহেশবাবু উত্তর দিলেন, সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকরা চুপ করে সমস্ত শুনছিলেন। তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তার বাসায় ফিরে এলেন। হরিনাথের উপর প্রচণ্ড রাগ। হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চাই জোয়াছুরির দ্বারা, সে আবার ফিলোসফি পড়াই। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায়, তখন সে তার ভাব ব্যক্ত করার জন্য উপায় খোঁজে।
কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কুজবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন, মা নিষাদ প্রতিষ্ঠান তমক ইত্যাদি। তারপর সাতকাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নীরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই জানতেন না। কিন্তু আজ তারও মনে সহসা একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজাবরা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তোর মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বায়ে বেঁকিয়ে আদি কবি বাল্মীকির মতন ভাবলেন, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসই হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করি পাত। হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হলো। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে, নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই, তার আবার পোকা। মহেশবাবু স্থির করলে কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবে। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাউকেই রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চর। এমন সময় মহেশের চাকরটা এসে বললে, বাবু চা হবে কি করে, দুধ তো ছিঁড়ে গেছে। মহেশবাবু অন্যমনস্ক হয়ে বললেন, সেলাই করে নে, পিঠে মারি চর, মুখে গুজি খড়, জেলে দেশলাই আগুন লাগাই। কিন্তু আবার এক বিপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না। অনর্থক খানিকটা জ্যান্ত পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা, সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরও অনেক লাইন রচনা করেছিলেন, তা আমার মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 3 দিন যেতে না যেতেই প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন। কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলে। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো, প্রেততত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি বিলিতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন। কিন্তু তাতে তার অবিশ্বাস আরও প্রবল হলো। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থাকেই তবে খাঁচাই পুরে দেখা না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেততত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে গেলেন। শেষটাই এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলেই নিজের উপর তার আরও রাগ হতে লাগলো। ডাক্তার বললে, পড়াশুনো বন্ধ করুন,
বিশেষ করে ওই ভুতুড়ে বইগুলো। যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওইসব বই পড়া মহেশের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়। আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা নির্ণয় করা হলো না। সহকর্মীরা প্রায় এসে খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখদর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা। হরিনাথবাবু শোবার উদ্যোগ করছিলেন। এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু তাকে ডেকে পাঠিয়েছেন। অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুরও ভয় নেই। বললেন, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেবো না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল, তোমাকেই ওছি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সে ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার শ্রাদ্ধ করো না। ফুলের মালা, চন্দন কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো, চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসতো না। বড়দিনের বন্ধ, কলেজের সহকর্মীরা প্রায় অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবু চাকরকে বললেন পাড়ার জন কতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পর পাড়ার 2জন মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে, সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের উপরেই ভরসা। ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইব? আর কি পেয়েছেন নাকি? এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল, বড় রাস্তার মোড়ে একটা মাঠকোটায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি। ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30টার সময় নিমতলায় রওনা হলে। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়াল স্ট্রিট ধরে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকরাশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। পাকরাশি বললেন, ঢের ঢের মরা বইছি মশাই, কিন্তু এমন জগদ্দল মরা কখনো কাঁধে করিনি। দেহটা তো শুকনো, লোহা খেতেন বুঝি? 15 টাকায় হবে না মশাই, আরও 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন। বৈতরণীর 3জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। ওঠবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজরে পড়ল। কুয়াশার ভেতর দিয়ে একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বললে, হ্যাঁ, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, তাহলে বলেন তো আমি কাঁদ দিই। হরিনাথ ভদ্রতার খাতিরে 2-1বার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটা কোন জাত তার জিজ্ঞাসা করলেন না, কারণ
মহেশ মিত্তির ও বিষয়ে চিরকাল সমদর্শী। এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রা সঙ্গী হয় সে তো বান্ধবী বটে। ত্রিলোচন পাকরাশি বললেন, কাপ দিতে চাই দাও, কিন্তু বকরা পাবে না, তা বলে রাখছি। আগন্তুক বললে, বকরা চাই না। এবার হরিনাথকে কাঁধ দিতে হলো না। তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না। ফের নামিয়ে বিশ্রাম। পাকরাশি বললেন, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরও 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতো কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকরাশি রেহাই পেলেন। খাট চলেছে আর একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে। তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই। বললেন, চলো চলো। আবার যাত্রা, আরও একটু জোরে। তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্য এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হওয়ার শক্তি নেই। বললেন, ওটাও খাট, চলো জলদি। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চড়েছে। পেছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে। খাট হনন করে চলেছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো। আরে অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চলো। কেই বা কথা শুনে। ছুট ছুট। আরে কোথায় নিয়ে যাচ্ছ, থামো থামো, বিডন স্ট্রিট ছাড়িয়ে গেল যে। লোকগুলো কি শুনতে পায় না? ওহে পাকরাশি, থামাও ওদেরকে। কোথায় পাকরাশি? তিনি বিচক্ষণ লোক। ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে। হরিনাথ পাগলের মতো পিছু পিছু দৌড়াচ্ছেন। কর্নওয়ালি স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এ পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠছে না নিচে নামছে? এ কি আলো না অন্ধকার? দূরেও কি দেখা যাচ্ছে? সমুদ্রের ঢেউ না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছে, থামা থামা। ও কি, খাটের উপর উঠে বসেছে কে? মহেশ! মহেশে তো! কি ভয়ানক! দাঁড়িয়েছে, ছুটন্ত খাটের উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। পেছনে ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে। দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনাথ! ও হরিনাথ! ওহে হরিনাথ! কি কি, এই যে আমি। ও হরিনাথ! আছে আছে, সব আছে, সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে এলো। এখনো তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটে পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিলে। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচনবাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায়? পিণ্ডি দাদন খায়েও পর্যন্ত দেয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ নিলেন না, কিংবা তাকে নিতে দিলে না। আশ্চর্য! মহেশ মিত্তিরের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্নতত্ত্ব বিভাগের জন্য খরচ হোক, কিন্তু তখন ছাতের উপর এমন দুপদাপ শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না। আজ আপনারা শুনলেন মহেশের মহাযাত্রা।